সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে ম্যালিগন্যান্ট আলসার। তুমি মনে হয় টপিকটা দেখছো, তাই না? জি স্যার। আসলে এই কেসটা আমরা পরীক্ষার হলে সেট করি একটা শর্ট কেস হিসাবে। শর্ট কেসে থাকে আলসার। সুতরাং প্রথমে এটা কিছু আমার প্রি এক্সিস্টিং নলেজ লাগবে, তাহলে আমরা কিভাবে একটা শর্ট কেস প্রেজেন্ট করতে হয় আমরা দেখব। আমরা থার্ড ইয়ারে পড়েছি হোয়াট ইজ আলসার, তাই না? কেউ কি বলতে পারবা যে হোয়াট ইজ আলসার? Ulcer is a discontinuity of an epithelial surface. It is characterized by discontinuity of mm, surface epithelium and at the base, due to granulating or malignant. হুম, আমরা যদি আরেকটু সুন্দর করে বলি, আমরা যদি বলি discontinuity of the surface epithelium, discontinuity of the surface epithelium কি জন্য? ডিউ টু স্লাফিং আউট অফ দ্য ইনফ্লামেটরি ড্যাড নেক্রোটিক টিস্যু। তাহলে দেখো আমার পুরো জিনিসটাই কভার করে। অনেকেই বলে যে স্লাফিং আউট অফ দ্য স্কিন, তাহলে কিন্তু আমাদের মিউকাস মেমব্রেনটা আসে না। সেক্ষেত্রে যদি বলতে হয়, আমরা যদি সবচেয়ে ওয়াল সাইডটা কভার করতে চাই, তাহলে ভালো সবচেয়ে সুন্দর হচ্ছে বলা ডিসকন্টিনিউ অফ দ্য সারফেস এপিথেলিয়াম। তাহলে আমার পুরা জিনিসটা কভার করে যায়। এই আলসারের ক্লাসিফিকেশনে যখন তোমরা যাবা, গিয়ে দেখবা দুই ধরনের ক্লাসিফিকেশন, একটা হচ্ছে বিনাইন, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইনের মধ্যে আমরা আবার ভাগ করেছি স্পেসিফিক নন স্পেসিফিক, আর ম্যালিগন্যান্টের মধ্যে তো আর ভাগ আছেই, কার্সিনোমা, সার্কোমা, ওগুলো আমরা আসবো পরে ডিসকাশন। আরেকটা ক্লাসিফিকেশন আলসারের আছে, দেখবা অ্যাকর্ডিং টু এইজ। এইজ অনুযায়ী এইজটা কেমন তার উপর আমরা ক্লাসিফিকেশন করেছি, তাই না? বলতে পারবা দুই একটা কেউ একজন? Sir, undermined is sloping age, undermined age, ভেরি গুড। sir, raised and রেইজড, rolled and ইয়েস, sir, and punch out. Sir. রাইট। তাহলে আমরা এই ইজি জিনিসটার একটা করে এক্সাম্পল মনে রাখবো। যেমন আন্ডারমাইন্ড বলেছো, সাধারণত টিউবারকুলোসিসে আমাদের আন্ডারমাইন্ড হয়। পাঞ্চ আউট, পাঞ্চ আউট কিসে হয়? সিফিলিটিক আলসার, তাই তো? এই দুইটা হচ্ছে আমার এখানে দেখো বিনাইন। আর যেটা বলেছে তোমরা, একটা হলো রোল্ড। রোল্ড মানে হলো জাস্ট এলিভেটেড। রডেড আলসার নাম শুনছো তোমরা? রডেড আলসার অ্যান্ড বেজাল সেল কার্সিনোমা। আর একটা হচ্ছে রোলড আউট অ্যান্ড ইভার্টেড, এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই পরের যে দুইটা বললাম, এটা দেখো আমার ম্যালিগন্যান্ট আলসারের মধ্যে পড়লো। একটা হলো রডেন্ট আলসার অথবা বেজাল সেল কার্সিনোমা, আর একটা হচ্ছে রোলড আউট অ্যান্ড ইভার্টেড, এটা হচ্ছে কি তোমার স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাই তো? হ্যাঁ, এখন দেখো আমরা একটা পেশেন্ট, তোমাকে বললাম পরীক্ষার হলে যে এক্সামিন দিস পেশেন্ট। তোমাকে গিয়ে শর্ট কেসের কিছু প্রিন্সিপাল আছে, এটা তোমাকে ফলো করতে হবে। গিয়েই তুমি তার গায়ে হাত দিতে পারবে না। তোমাকে টিচার বলেছে এক্সামিন দিস পেশেন্ট, তোমাকে যাইতে হবে, গিয়ে ইন্ট্রোডিউস হতে হবে, আমি অমুক, আমি আপনাকে আপনার সমস্যাটা একটু পরীক্ষা করে দেখতে চাই। পেশেন্ট যখন আপনাকে পারমিশন দিল, ঠিক আছে দেখেন, তখন আপনাকে দেখতে হবে যে পেশেন্ট মেল নাকি ফিমেল, এবং তার কোন জায়গাটা ডিজিজ পার্ট। তাহলে আপনার কি জিনিস লাগবে এখানে? একজন হচ্ছে অ্যাটেন্ডেন্স লাগবে, আর একটা হচ্ছে স্ক্রিনিং লাগবে, এন্ড আরেকটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে প্রপার লাইটিং। আপনি একটা তিনটা জিনিস আপনার এক্সামিনারের কাছে চান যে স্যার আমার একজন অ্যাটেন্ডেন্স লাগবে, একটা স্ক্রিন লাগবে, আর লাইট তো থাকলে তো আছেই, না থাকলে বলবেন যে স্যার লাইট লাগবে। দেন আপনি গেলেন, পেশেন্টের সামনে দাঁড়ালেন, এখন পেশেন্টটাকে আপনি এক্সপোজ করবেন, দেখবেন যে কোন জায়গাটাতে আছে। সাপোজ আমরা বেজাল সেল কার্সিনোমা, রডেন্ট আলসার, এটা কমন সাইট কোথায়? কমন সাইট হচ্ছে ইয়ার লেভেল থেকে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। এই দুইটা লাইন যদি আপনি লাইন টেনে দেন, তাহলে এইটা
সাধারণত এটার উপরে আমার বেসাল সেল কার্সিনোমা হয়। হ্যাঁ, আরেকটা নাম হচ্ছে রডেন্ট আলসার। আরেকটা নাম কি বেসাল সেল কার্সিনোমা, বলতে পারবেন কেউ? locally invasive. লোকালি ইনভেসিভ আরেকটা সুন্দর নাম আছে, এটাকে আমরা বলি টিয়ার ক্যান্সার। টিয়ার ক্যান্সার কেন বলা হয়? বলতে পারবেন কেউ টিয়ার ক্যান্সার কেন বলা হয়? আর চোখের পানি যে জায়গাটা দিয়ে পড়ে সেই জায়গায়। Very good. তাহলে সেই কবিতা কি মনে আছে কারো? কপল ভাসিয়া গেল গন্ডকের জলে, পরের লাইনটা কেউ বলতে পারবে? দুটি চরণ কি ছিল? বাধা ছিল কোথায়? সাহিত্য পড়েন না, ফেসবুক দেখেন তাই তো? আর কদমের ডালে। হ্যাঁ, দুটি চরণ বাধা ছিল কদমেরই ডালে। হ্যাঁ, কপল কপল, তাহলে কপল কি কোন জায়গা? তাতে এখানে তো এই কবিতা মানলে তো কপল তো কপাল হয়ে যায়, তাহলে কপল কি কোন জায়গাটাতে বলি আমরা, বলেন তো? কপল মানে চিক, গাল, তাকে আমরা কপল বলি। কবি মনে করেছিলেন কপল মানে কপাল, এই জন্যই উনি ওইটা মেলানোর জন্য উনি লিখে দিয়েছেন যে কপল ভাসিয়া গেল গন্ডকেরই জলে, দুই চরণ বাঁধা ছিল কমলেরই ডালে, তাই তো? উনি মনে করছে যে উল্টে না বাঁধলে কপল দিয়ে পানি কেমন করে যায়। তাহলে দেখেন আমরা বেসাল সেল কার্সিনোমাতে আমরা অনেকগুলো নাম পেলাম, বেসাল সেল কার্সিনোমা, রডেন্ট আলসার, টিয়ার সেল ক্যান্সার, আরেকটা নাম আছে এটা ফিল্ড ফায়ার। এর একটা সুন্দর অ্যাপিয়ারেন্স হচ্ছে ফিল্ড ফায়ার অ্যাপিয়ারেন্স। ফিল্ড ফায়ার জিনিসটা কি বলেন তো? এখন দেখবেন টিভি খুললেই দেখা যায় ফিল্ড ফায়ার, আমেরিকাতে চলতেছে ফিল্ড ফায়ার। যদি ফিল্ডের মধ্যে আগুন লাগে অথবা জঙ্গলে আগুন লাগে, এটাকে কি বলি আমরা? নাম কি এটা? স্যার দাবানল। দাবানল। যখন দাবানল হয়, দাবানল দেখবেন যে পুরা এরিয়াটা একসাথে পুরায় না, মাঝে মাঝে আবার কিছু জায়গা বেঁচে যায়। কি বলছি কথাটা বুঝছেন? যে এখান থেকে পোড়া শুরু হইলে পুড়ে পড়ে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আবার কিছু জায়গা দেখুন এসকেপ হয়ে গেছে। এই জিনিসটাকে অনেকটা রডেন্ট, রডেন্ট যেভাবে একটু একটু খায় একটু একটু রাখে, এই জায়গাটা এরকম মনে হয়, এর জন্য এটাকে বলা হয় ফিল্ড ফায়ার অ্যাপিয়ারেন্স। একটা নাম হচ্ছে রডেন্ট আলসার। এটার নাম থেকেই স্পষ্ট যে কোথা থেকে এটা শুরু, বেসাল সেল, আমাদের এপিডার্মিস যে বেসাল সেল লেয়ার থেকে এটা আসে, এবং এটা ভেরি স্লোই টিউমার, ভেরি স্লোই মেলিগন্যান্সি, এবং অনেক সময় এটাকে বলা হয় লোকালি ইনভেসিভ। হ্যাঁ, এই পেশেন্টটা যখন আপনি দেখতে গেলেন, গিয়ে দেখলেন এরকম একটা আলসার আছে, মার্জিন ইজ রেইজড, হ্যাঁ, ফ্লোরটা একটু রডেন্ট আলসারের মতো, এবং এটার লোকেশন দেখলেন যে চিকের মধ্যে, তাহলে আপনাকে প্রথমেই যে কাজটা করে নিতে হবে, এক পাশে যদি আলসার থাকে অপোজিট পাশটাও আপনাকে এক্সামিনেশন করে নিতে হবে। আমাদের শরীরে দেখবেন যে একটা ডান হাত আছে আবার বাম হাত আছে, সেম জিনিস, দুটা পা আছে, দুটা গাল আছে, দুটা চোখ আছে, যতগুলো জিনিস ডাবল ডাবল আছে। আপনাকে যদি একটা সাইডে প্যাথোলজি থাকে অবশ্যই আপনার নর্মালটাও এক্সামিনেশন করে নিতে হবে, এটাই এক্সামিনেশনের প্রিন্সিপাল, কোনোভাবেই সেটা মিস করা যাবে না। এখন গেলেন, সালাম আদাব দিলেন, পরিচয় নিলেন, এক্সপোজ করলেন, স্ক্রিনিং আসলো, অ্যাটেন্ডেন্স আসলো, লাইট আসলো। এখন লাইট আসলো, আপনি দেখলেন যে একটা 3/2 সেন্টিমিটার সাইজের একটা আলসার আছে, মার্জিন ইজ রেজড, ফ্লোর ইজ কাভার্ড উইথ
unhealthy granulation tissue. Some part it is covered with a dry scab. Surrounding skin condition almost normal. There is no hyperpigmentation. Then আপনি দেখলেন তার বেসটা কেমন। বেসটা আমরা কিভাবে পালপেট করি? বেসটা আমরা 2 আঙ্গুলের মাঝখানে পিক আপ করার চেষ্টা করি আলসারটা করে তার বেসটা ফিল করার চেষ্টা করি। বেসটা কিরকম ইন্ডিউরেটেড অর নট। অ্যান্ড দেন আমরা দেখলাম তার ড্রেনিং লিম্ফ নোডটা রিজিওনাল লিম্ফ নোডটা পালপেবল অর নট। দেখার পরে যখন আপনার এক্সামিনেশনটা শেষ হলো তখন কিন্তু টিচার জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর কেস অথবা হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস অথবা প্রেজেন্ট ইউর কেস অথবা বলতে পারে গিভ দ্য রানিং কমেন্ট্রি। রানিং কমেন্ট্রিটা হলো যে যখন আমি এক্সামিনেশন করব সাথে সাথে আমি এটা বলতেও থাকবো যে আমি গিয়ে দেখলাম, আমি দেখতেছি যে তার গালের মধ্যে একটা আলসার আছে। দেন আমি বলা শুরু করলাম যে দিস ইয়াং ম্যান অথবা already presented with the ulcer over the right cheek measuring about 3 by 4 centimeter inside. Margin is raised, floor is covered with some part unhealthy granulation tissue and some part with dry scab. The base is indurated, regional lymph node is not palpable. দেখলাম এবং বললাম এটা হলো রানিং কমেন্ট। আবার একটা জিনিস করতে পারি, আমি রানিং কমেন্টে নয় পুরোটা আমি এক্সামিনেশন করলাম, করার পরে আমি সবগুলো পয়েন্ট বললাম। আমরা তখন বলি প্রেজেন্ট ইউর কেস, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? স্যার আমাদেরকে যদি বলে টিচার যে এক্সামিন দ্য পেশেন্ট, দেন Yeah. আমরা এক্সামিন দ্য আলসার, দেন আমরাই দেখতে থাকলাম আর হচ্ছে স্যার রানিং কমেন্ট্রি দিতে থাকলাম, এটা তো কোনো প্রবলেম নেই। না প্রবলেম নাই, কিন্তু অনেক টিচারই তোমাকে বলে ফেলে যে তুমি রানিং কমেন্টে দাও, রানিং কমেন্টে দাও, তখন তোমাকে বলতে হবে। আবার অনেকেই এক্সামিনেশন করার সময় রানিং কমেন্টে দিতে কমফোর্ট ফিল করে না, মিসিং হয়ে যাবে দেখে, কারণ একসাথে দুইটা কনসেন্ট্রেশন ইজ ডিফিকাল্ট। সেক্ষেত্রে প্রথমে অনেকে এক্সামিনেশনটা করে না, দেন কারণ তুমি রানিং কমেন্ট্রি দিতে গিয়ে আবার তুমি মনে করো একটা পয়েন্ট তুমি মিস করে গেছো, এটা তোমার বলবে যে তুমি এটা তো করো নাই। আমি কি বুঝাতে পারছি? যদি বলে ফেলে টিচার যে রানিং কমেন্ট্রি দাও, রানিং কমেন্ট্রি, যদি বলে কিছুই বলে না, বলে এক্সামিন দ্য পেশেন্ট, তুমি সুন্দর করে প্রথমে পুরাটা জায়গাটা এক্সামিনেশন করো, এক্সামিনেশন করার পরে দেন তুমি তোমার কেসটাকে প্রেজেন্ট করো। ঠিক আছে? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন? এই ধরনের একটা পেশেন্ট তোমার কাছে আসছে, এখন তুমি মনে করো তোমার ডায়াগনোসিস হলো, তুমি বলছো যে আমার কাছে এটা বেজাল পার্সেন্ট মনে হচ্ছে, এখন টিচার জিজ্ঞেস করবে যে তুমি এখন কি করবে, এখন তুমি কি করবে বলো। কে কথা বলতেছিল জানি? স্যার শাখাওয়াত। হ্যাঁ শাখাওয়াত, বলো তো এখন কি করবে? স্যার আমি ইনভেস্টিগেশন করতে চাই। ইনভেস্টিগেশন? কি ইনভেস্টিগেশন করতে চাও শাখাওয়াত? স্যার আলসারটা থেকে স্যার আমি বায়োপসি নিয়ে সেটা হিস্টোপ্যাথোলজি করে দেখতে চাই। ভেরি গুড। তাহলে বায়োপসি, বায়োপসি কথাটা আসবে। হোয়াট ইজ বায়োপসি? ডেফিনেশনটা কি বলতে পারবা? মোটামুটি একটা আইডিয়া দিতে পারবা হোয়াট ইজ বায়োপসি? স্যার টিস্যু নিয়ে সেটা স্যার দেখা হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি সুন্দর করে এটা ডেফিনেশন বলি, this is the process by which we take the representative tissue from pathological site for histopathological examination of a living body. দেখেন এতগুলো পয়েন্ট আসতে হবে। একটা হচ্ছে আমি যে টিস্যুটা নিব সেটা রিপ্রেজেন্টেটিভ সাইটের টিস্যু হতে হবে। কি জন্য নিব? হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করার জন্য। কোথা থেকে নিব? আমি লিভিং বডি থেকে নিতে হবে, তাহলে এটার নাম হবে বায়োপসি। তাহলে ডেড বডি থেকে নিলে কি নাম হবে? স্যার অটোপসি। ভেরি গুড। তাহলে দেখেন ডেড বডি থেকে যখন আমি নিচ্ছি, এখানে আবার দুইটা পারপাস, একটা পারপাস হচ্ছে ডায়াগনস্টিক পারপাস, একটা হচ্ছে মেডিকো লিগ্যাল পারপাস। ডায়াগনস্টিক পারপাসে যদি আমি নেই তাহলে এটার নাম কিন্তু অটোপসি হবে না, এটার নাম হবে নেক্রোপসি। আর যখন আমি মেডিকো লিগ্যাল পারপাসে নিব, একটা মানুষ মারা গেছে, এটা কি কোন হয়েছে নাকি হোমিসাইড হয়েছে নাকি সুইসাইড হয়েছে, এটা
করার জন্য আমি যখন নিচ্ছি তখন এটার নাম হচ্ছে অটোপসি। একটা পেশেন্ট হসপিটালে মারা গেছে, আমি ডিজিজটা জানি না, তখনও কিন্তু বাইরের কান্ট্রিতে পোস্টমর্টেম করা হয় ফর ডায়াগনোসিস দ্য কজ অফ ডেথ। আমরা তো যা খুশি লিখে দিই, একটা কিছু লিখে দিলেই আমরা পার পেয়ে যাই, কিন্তু বাইরের কান্ট্রিতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। একটা মানুষ কেন মারা গেছে সেটা তোমাকে তারা 100% না বললেও 90-95% কনক্লুশন করার চেষ্টা করে। তাহলে তিনটা জিনিস, বায়োপসি, অটোপসি, নেক্রোপসি, পাশাপাশি তিনটা শব্দ। অনেক সময় পরীক্ষার সময় কিছু কিছু এক্সামিনার আছেন ওনাদের পছন্দের শব্দ এগুলা, তো এই দেখা গেল বললো হোয়াট ইজ বায়োপসি, তুমি বললো বায়োপসি কখন, অটোপসি কখন, ঠিক আছে? এটা জাস্ট ধারণা থাকলে তাহলে সুবিধা। তাহলে আমি এখান থেকে বায়োপসি নেব। বায়োপসি নেওয়ার সিস্টেমটা কি, কি ধরনের বায়োপসি নিব আমি? ইনসিশন বায়োপসি নিব নাকি এক্সিশন বায়োপসি? ইনসিশনাল বায়োপসি। ইনসিশনাল বায়োপসি। ইনসিশনাল বায়োপসি আমি কখন নেব, এক্সিশনাল বায়োপসি কখন নেব? স্যার সুপারফিশিয়াল কোনো লাম্প হইলে আমরা এক্সিশনাল বায়োপসি নিব। এখানে দেখো, আমরা যখন আমরা আলসার নিয়ে কথা বলতেছিলাম, আলসারের সাইজ যদি ছোট হয়, হ্যাঁ 2 সেন্টিমিটার পর্যন্ত, অনেক সময় 3 সেন্টিমিটার পর্যন্ত, আমরা পুরো আলসার কেটে উইথ এডুকেট ক্লিয়ারিং মার্জিন সহ কেটে আমরা সরাসরি পাঠাই দিই, যে একসাথে হিস্টোপ্যাথোলজি হয়ে যায়, তাতে আমার সেকেন্ড টাইম সার্জারি করা লাগে না। বাট রিস্ক ইজ, আমি জানি না এটা কোন ধরনের মেলিগন্যান্সি, আমি কি বেজাল সেল নাকি স্কোয়ামাস সেল নাকি মেলিগন্যান্ট মেলানোমা, কারণ এগুলার আবার ক্লিয়ারেন্স মার্জিন এক একটা ধরনের। তাহলে এক্সিশন বায়োপসি, আমরা যদি ছোট ছোট আলসার হয় সেক্ষেত্রে আমরা এক্সিশন বায়োপসি করতে পারি, বাট বড় আলসার 3/4 সেন্টিমিটার সাইজ, সেক্ষেত্রে আমি ইনসিশন বায়োপসি নেব। এবং এই ইনসিশন বায়োপসি একটা স্পেশাল টাইপের ইনসিশন বায়োপসি। হ্যাঁ, এটাকে আমরা কি ধরনের বায়োপসি বলি? ওয়েজ বায়োপসি। ওয়েজটা একটা ত্রিভুজাকৃতির একটা অংশ, যেটার অ্যাপেক্সটা থাকবে প্যাথোলজিক্যাল সাইটের দিকে এবং বেসটা থাকবে নরমাল টিস্যুর দিকে। করে কেটে আমরা এটাকে হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো। হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসবে, আমরা অ্যাকর্ডিং টু হিস্টোপ্যাথোলজি পরবর্তী চিকিৎসায় যাব। পাশাপাশি থাকলো লিম্ফ নোড। ধরো একটা লিম্ফ নোড আমার পাল্টে বলছিল, হ্যাঁ, এটা একটা হার্ড ফিক্সড একটা লিম্ফ নোড ছিল, আমি লিম্ফ নোডের জন্য কি ম্যানেজমেন্ট দেব? এফএনএসসি করব। প্রথমে আমি একটা এফএনএসসি করলাম, আর কি করতে পারি? স্যার আলসারটা স্যার এক্সারসাইজ করার সময় লিম্ফ নোডগুলো ফেলে দিলাম। আচ্ছা, তাহলে দেখেন জিনিসটা আমরা কি করতে পারি। লিম্ফ নোডের ম্যানেজমেন্ট অফ দ্য লিম্ফ নোডের ক্ষেত্রে একটা হচ্ছে আমি যে অ্যাসেস করলাম যে এটা প্রাইমারি সোর্স থেকে আসছে কিনা, যদি আসে আমি এফএনএসসি করলাম, এফএনএসসি তে যদি আমি পজিটিভ পাই সেক্ষেত্রে আমি যেটা করব, একসাথে আলসারের সাথে আমি লিম্ফ নোডটা ফেলে দেব। এটা দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে এন ব্লক ডিসেকশন, আর এটা হচ্ছে হতে পারে ব্লক ডিসেকশন। ব্লক ডিসেকশন মানে হচ্ছে একটা ব্লকে আমি লিম্ফ নোড গুলাকে ফেলবো, আর আরেকটা ব্লকে আমি প্রাইমারি যে আলসার ছিল সেটাকে ফেলবো। এবং তাহলে এন ব্লক কি, একই ব্লকের মধ্যে আমি যদি লিম্ফ নোড এবং আলসার পুরোটাই ফেলি ফলোড বাই রিকনস্ট্রাকশন, তাহলে এটাকে আমরা বলি এন ব্লক। তাহলে দুই ধরনের ডিসেকশনের কথা বললাম, এটা হচ্ছে এন ব্লক, একটা হলো ব্লক ডিসেকশন। এখন এই যে ডিসেকশনটা আমি করব, আমি কতটুকু ক্লিয়ারেন্স মার্জিন নিব? ক্লিয়ারেন্স মার্জিন কতটুকু নেব? আমার স্কোয়ামাস সেল কার্সিনোমা মানে কতটুকু নিব? বেজাল সেল কার্সিনোমা হলে কতটুকু নিব? ম্যালিগন্যান্ট মেলানোমা হলে আমার ক্লিয়ারেন্স মার্জিন কতটুকু? কেউ বলতে পারবে? ক্লিয়ারেন্স মার্জিন কতটুকু হবে? স্যার কার্সিনোমার ক্ষেত্রে বেজাল সেল, আমি বলছি বেজাল সেল কার্সিনোমা হলে আমার ক্লিয়ারেন্স মার্জিন কতটুকু নিতে হবে, আর হেলদি টিস্যু আমি কতটুকু ফেলবো?
বলো সিয়াম। 0.5 সেন্টিমিটার স্যার এরকম শোনো 0.5 সেন্টিমিটার স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বলি এটাকে মনে রাখার একটা সুন্দর সিস্টেম আছে। দেখো বেজাল সেল কার্সিনোমা হচ্ছে 0.5, স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে 1 সেন্টিমিটার, আর ম্যালিগন্যান্ট মেলানোমা যেটা এটা হলো 2 সেন্টিমিটার। এবং এটা কিন্তু 3 ডাইমেনশনাল হবে। শুধু স্কিনটা তুমি 1 সেন্টিমিটার মার্জিন নিলে চাও না, তো নিচের দিকেও তোমার ক্লিয়ারেন্স মার্জিন যেন 0.5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আমি কি বুঝতে পারছি কথাটা? স্যার আরেকবার বলুন। আমি একটা ম্যালিগন্যান্ট আলসার সার্জারি করতে যাচ্ছি, আমাকে ক্লিয়ারেন্স মার্জিন কতটুকু নিতে হবে? এক্ষেত্রে একটা কমন প্রিন্সিপাল আমরা ফলো করি। একটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা হলে আমরা 0.5 সেন্টিমিটার, স্কোয়ামাস সেল কার্সিনোমা হলে 1 সেন্টিমিটার, এবং ম্যালিগন্যান্ট মেলানোমা যদি হয় সেক্ষেত্রে আমরা নেই 2 সেন্টিমিটার। এবং এই যে ক্লিয়ারিং মার্জিন যেটা নিলাম হেলদি টিস্যুতে, এটা শুধু স্কিন সারফেস নিলে হবে না, 3 ডাইমেনশনাল হবে। নিচের দিকে তুমি যখন কাটতে যাচ্ছ তখন ওইটা ফলো করতে হবে যে ওইটাও যেন 2 সেন্টিমিটার ক্লিয়ারিং মার্জিন থাকে। এই জিনিসটাই বলতেছিলাম, ঠিক আছে? ক্লিয়ার? Yes, স্যার। এখন লিম্ফ নোড। লিম্ফ নোড আমরা বলছিলাম, একটা বলছিলাম কি যে এফএনএসসি তে আমরা পজিটিভ পাইছি, এফএনএসসি টা নেগেটিভ আসছে কিন্তু লিম্ফ নোড ইজ পালপেবল। এখন তুমি কি করবে? এই ক্ষেত্রে আমরা প্রথমে যখন আমরা আলসারটা কাটি, আলসারটা কাটার পরে আমরা 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিয়ে পেশেন্টটাকে ছেড়ে দিই। 2 উইকস অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আমি অ্যাসেস করব 2 সপ্তাহ পরে আমার লিম্ফ নোডটা ছোট হয়ে আসছে কিনা। যদি ছোট হয়ে আসে কোনো সমস্যা নেই, যদি ছোট না হয় এবং আমার যদি অন পালপেশন কনফিউজিং মনে হয় যে ইটস মে বি দ্য ম্যালিগন্যান্ট ডিপোজিট, আমরা সেক্ষেত্রে লিম্ফ নোডটাকে বায়োপসি করব, এক্সিশন বায়োপসি করতে পারি লিম্ফ নোডটা। ঠিক আছে? এটা হলো লিম্ফ নোডের ম্যানেজমেন্ট। প্রাইমারি সোর্সটাকে কি করলাম? আমরা এক্সিশন করছি। এক্সিশন করার পরে কি আমরা এটাকে রেখে দিব? আমি হেলদি মার্জিন সহ এক্সিশন করছি, বড় একটা গ্যাপ হয়ে গেছে মুখের মধ্যে। আমি বলছি যে চিকের মধ্যে জিনিসটা, এখানে যদি আমি প্রাইমারি ক্লোজ করতে যাই মুখের অবস্থা একদম 14টা বেজে যাবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সিয়াম, ইনগ্রাফট অথবা ফ্ল্যাপ করতে পারবে। আমরা এটাকে বলি রিকনস্ট্রাকশন। সবচেয়ে ভালো শব্দটা হচ্ছে রিকনস্ট্রাকশন। ওয়াইড লোকাল এক্সিশন ফলোড বাই রিকনস্ট্রাকশন। হ্যাঁ, আমরা গ্রাফট করতে পারি, স্কিন গ্রাফট করতে পারি, আমরা ফ্লাপ করতে পারি, রোটেশন ফ্লাপ করতে পারি, ট্রান্সপোজিশন ফ্লাপ করতে পারি, ফ্রি ফ্লাপ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এক কথায় আনসার দিব যে স্যার ওয়াইড লোকাল এক্সিশন করব ফলোড বাই রিকনস্ট্রাকশন করব। তোমাকে যদি এক্সামিনার জিজ্ঞেস করে যে কিভাবে রিকনস্ট্রাকশন করবা, তাহলে তুমি কথাগুলো বলো যে স্যার আমি এখানে স্কিন গ্রাফটিং করতে পারি, আমি এখানে রোটেশন ফ্লাপ করতে পারি, আমি এখানে ট্রান্সপোজিশন ফ্লাপ করতে পারি। ঠিক আছে? তখন তোমাকে আবার জিজ্ঞেস করবে হোয়াট ইজ ফ্লাপ, হোয়াট ইজ গ্রাফট, এগুলো আসবে। হ্যাঁ, তাহলে আমাদের বেজাল সেল কার্সিনোমা সম্পর্কে আমরা পড়লাম। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে একজন প্রেজেন্ট করবা। ধরো আমি কিউ দিয়ে দিচ্ছি, একজন প্রেজেন্ট করবে। কিউটা হচ্ছে একটা আলসার আছে 4 by 5 centimeter in size over right cheek. Margin is raised and floor is covered with unhealthy granulation tissue and tight scalp. ঠিক আছে? এটা আপনার যে কোনো একজন প্রেজেন্ট করেন, এই কিউ থেকে একজন প্রেজেন্ট করেন।
কেউ না করলে আমি নাম ধরে বলবো, তখন করবো। শাকওয়াত, শাকওয়াত কি ঘুমাই গেছে নাকি? না আছে স্যার, শাকওয়াত? স্যার আচ্ছা। কোশ্চেনটা আরেকবার বলেন কাইন্ডলি স্যার। আমি বলছি যে একটা 4/5 সেন্টিমিটারের একটা আলসার আছে রাইট চিকে। হ্যাঁ, তার জি স্যার। margin is raised, floor is covered with unhealthy granulation tissue and dried scalp. হ্যাঁ, এটা আপনি প্রেজেন্ট করেন। সাইড কোনটা? রাইট চিক। Sir. So there is a ulcer in the right cheek, Yeah. which is so shapes are rounded Yeah. and some margin sir কেমন বলছিলেন? Raised. Margins are raised, edge হচ্ছে স্যার rolled, হুম। then floor is covered by necrotic granulation tissue. স্যার এটা হচ্ছে ইন্সপেকশনের ফাইন্ডিংস। ভেরি গুড। দেন হচ্ছে তাহলে স্যার তাহলে ইন্সপেকশনের একটা জিনিস বলো, সারাউন্ডিং স্কিনের কন্ডিশনটা কেমন? সারাউন্ডিং স্কিন কন্ডিশন ইজ নরমাল। ভেরি গুড। হ্যাঁ, তারপরে বেসটা বলো, এখন পালপেশনে যাও, বেসটা বলো। So palpation is base স্যার হার্ড and আমরা indurated. ইনডিউরেটেড বলি, হার্ড না বলে সরাসরি বলি ইনডিউরেটেড। Indurated. হ্যাঁ। Local lymph nodes are palpable. হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু তোমাকে ওইখানে লিম্ফ নোডের ডেসক্রিপশন দিয়ে যেতে হবে। The local lymph node is palpable, it is a multiple in number নাকি single in number, it is hard consistency নাকি soft and firm in consistency, it is fixed or mobile, ঠিক আছে? বুঝতে পারছো sir. শাকওয়াত? হ্যাঁ, These are তাহলে local এই- lymph nodes are palpable, which they are multiple in number. The largest one is approximately 1 centimeter in diameter. It is hard in consistency. It is hard in consistency, then it is not movable, fixed with underlying structure and overlying skin. And sir, it is, so my diagnosis, my diagnosis is basal cell carcinoma. basal cell carcinoma. Very good. What may be the differential diagnosis? Sir, squamous cell carcinoma. ওই সবসময় ওই দুইটাকে নিয়ে আসবা, তো তার বন্ধু দুইটাকে নিয়ে আসবা। একটা হলো যে বেসাল সেল কার্সিনোমা হলে স্কোমাস সেল কার্সিনোমা মালিগন্যান্ট মেলানোমা, আর ওই যে কোনো একটা হলে বাকি দুইটা বলে দিবা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। কি বলছি কথাটা বুঝতে পারছো? জি স্যার। তারপরে তো আবার ওই যে এতটুকু বলার পরে তোমার এই কোয়েশ্চেন গুলো চলে আসবে আবার, তখন তুমি কি করবা? আমি স্যার বায়োপসি নিব, বায়োপসি নিয়ে কিভাবে নিবা? এতক্ষণ যে ডিসকাশন করলাম এই তুমি এই লাইনের মধ্যে পড়ে গেলে। এটা তোমাদেরকে প্রেজেন্ট করলাম এই জন্য, বাকিদের জন্য মেসেজ হচ্ছে সেটা যে এই থ্রুতে আপনারা যেটা করবেন সুন্দর করে একটা পারফর্মা রেডি করে রেখে দেন, মুখস্থ করে রেখে দেন, তাহলে দেখবেন পরীক্ষার হলে যখন বলতে যাবেন তখন ওই কগহুইল হবে না। কগহুইল মানে কি রে? কগহুইল মানে হচ্ছে গরুর গাড়ির চাকা, বুঝছো? গরুর গাড়ির চাকা মানে কি? মানে ধাক্কা দিয়ে একটা গর্ত থেকে তুলে পরবর্তী গর্তে পড়ে যায়। তোমরা মাঝে মধ্যে যখন পরীক্ষার হলে বলতে বলি কথা, অনেকেই ভালো বলো, কিন্তু কিছু কিছু আছে এমন অবস্থা যে দেখে কষ্ট হয় যে কথাটা বলতে পারতেছে না, জানে কিন্তু বলতে পারতেছে। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। বলার প্র্যাকটিসটাকে করতে হবে, তাহলে দেখুন পরীক্ষার হলে অনেক কিছু না জানা জিনিসও বলে দেওয়া যায়। হ্যাঁ, আর যদি অনেকেরই বলার প্র্যাকটিস থাকে না, তখন সমস্যাটা হয় যে দেখা যায় যে সে জানে যে জিনিসটা বুঝতেছে, সে জানে সে এক্সপ্রেস করতে পারতেছে। তাহলে এইটা প্র্যাকটিস করবেন। আমরা আরেকটা জিনিস নিয়ে এখন ডিসকাশন করব, সেটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা একই জিনিস, স্কোয়ামাস সেল কার্সিনোমা একই জিনিস, একই ধরনের প্রেজেন্টেশন, পাশাপাশি অন্য একজন এখন প্রেজেন্ট করবেন। আমি আপনাদেরকে কিউ দিয়ে দিচ্ছি। একটা রাইট ডরসাম অফ দ্য ফুটে একটা আলসার আছে 5/4 centimeter in size. Margin is irregular. Edge is rolled out and everted. একটা cauliflower like swelling আছে রাইট ডরসাম অফ দ্য ফুটে। মেয়েদের মধ্যে থেকে একজন প্রেজেন্ট করে।
নুসরাত আলম। নুসরাত। নুসরাত কি আছে? জি স্যার। একটু প্রেজেন্ট করতে পারবা? কোয়েশ্চনটা শুনছো আমি কি বলছি? স্যার আরেকবার বললে একটু ভালো হতো। আরেকবার বললে ভালো হবে, হ্যাঁ? তাহলে দেখো নুসরাত, আমি বলছি যে 5/6 সেন্টিমিটার সাইজের একটা কলিফ্লাওয়ার লাইক আলসার আছে রাইট ডরসাম অফ দ্য ফুটে। তার মার্জিনটা ইরেগুলার, এইচটা রোলড আউট অ্যান্ড ইভার্টেড। এই কিউ দিয়ে আপনি প্রেজেন্ট করেন। Sir, there is a ulcer presented in the right dorsum of the foot, size irregular in size, 5 by 5 centimeter in shape. Age is margin is irregular. Age is everted. Floor contain. So scenario is ফ্লোর ইজ কভারড উইথ কি দিয়ে কভার করা আছে ফ্লোরটা? necrotic tissue. নেক্রোটিক টিস্যু দিয়ে কভার করা আছে। দেন বেসটা কেমন হবে? এটা আপনার ইন্সপেকশনের সারাউন্ডিং স্কিন কন্ডিশনটা বলে যেতে হবে। সারাউন্ডিং স্কিন কন্ডিশনটা নরমাল হতে পারে, বলেন। Surrounding skin condition is normal. তারপর পালপেশনে যান, মনের মধ্যে সেট করে রাখবেন। তারপরে তার পালপেশনে গিয়ে আমরা কি দেখি? বেসটা দেখি। তাহলে বেসটা কেমন হবে বলেন? Base is indurated. বেস ইজ ইনজেরেটেড। দেন আমি কি পালপেট করব? একটা জিনিস তো আমার পালপেশন লাগবে, লিম্ফ নোড, ড্রেনিং লিম্ফ নোড, তাই তো? হ্যাঁ, বলেন Yes, sir. লিম্ফ নোড সম্পর্কে বলেন। আগে দেখছেন সাকাওয়াত খুব সুন্দর করে বলছে, হ্যাঁ? আবার বলেন নুসরাত। Regional lymph node is not palpable. নট পালপেবল। Palpable থাকলে স্যার আচ্ছা, এখন আপনার ডায়াগনোসিস কি? আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি হতে পারে? malignant melanoma. ম্যালিগন্যান্ট মেলানোমা। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? Basal cell carcinoma. মেলানোমা সেল কার্সিনোমা। আর এটা কি হতে পারে? Squamous cell carcinoma. টিউমার সেল কার্সিনোমা। ভেরি গুড। আমরা কিন্তু একটা কিউ দিয়ে গেছিলাম, দেখেন আগে, যে গ্রোথটা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ। যদি আপনি কোনোভাবে কলিফ্লাওয়ার লাইক গ্রোথ বলে ফেলেন, তাহলে ডায়াগনোসিসটা স্কোয়ামাস সেল কার্সিনোমা বলাটাই বেটার। হ্যাঁ, শুধু স্কোয়ামাস সেল কার্সিনোমার এই যে কলিফ্লাওয়ার লাইক গ্রোথ ছিল না, স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি কখন এটাকে গ্রোথ বলবেন, কখন এটাকে আলসার বলবেন। এই ধরনের ধারণা আছে আপনাদের? কেউ বলতে পারবেন যে আমি একটা আলসার কখন বলবো আর একটা গ্রোথ কখন বলবো? এপিথেলিয়ামে ব্রেক হলে তখন স্যার আলসার হবে। এপিথেলিয়াল সারফেস ডিসকন্টিনিউড বা যদি ব্রেক হয় এপিথেলিয়াল সারফেসে তখন স্যার আলসার হবে। দেখেন, একটা কমন প্রিন্সিপল বলি, যখন আমার একটা আলসার হয় তখন এটা স্টাপিং আউট হয়ে যায়, তখন আমার স্কিন মার্জিন থেকে নিচে নেমে যাচ্ছে। আর যখন এটা গ্রোথ হচ্ছে তখন কি হচ্ছে? স্কিন মার্জিন থেকে উপরে উঠে যাচ্ছে, মানে রেস্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নিচে নেমে যাচ্ছে। আলসার যদি বলতে হয় তো দেখবেন গেলেই যে নরমাল যে স্কিন সারফেসের যে মার্জিন তার নিচে নেমে গেছে। আর যখন গ্রোথ হবে তখন এটা অ্যাবাভ দ্য স্কিন মার্জিনের উপরে উঠে যাবে। যখন আপনি সুতা ধরবেন দেখবেন যে এটা রেস্ট উপরে আছে। যখন আলসার তখন স্কিন সুতা ধরবেন তখন দেখবেন যে এটা স্কিন মার্জিনের নিচে নেমে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা কথা বলতেছিলাম স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটার স্পেশালিটি কি? এটার মার্জিনটা হয় irregular, এজটা হয় rolled out and everted. It is looking like অনেকটা cauliflower like growth. It is highly radio sensitive. হ্যাঁ, এই ধরনের একটা আনসার আপনারা কি করবেন? ঠিক আগের কোয়েশ্চেন গুলা একই জিনিস, যে আমরা প্রথমে বায়োপসি নেব, বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করব, লিম্ফ নোডের এফএনএসি করব, এফএনএসি তে পজিটিভ আসলে ব্লড ডিসেকশন করে দেব। লিম্ফ নোডের এফএনএসি তে নেগেটিভ আসছে, সেক্ষেত্রে আমরা কি করলাম? আমরা প্রাইমারি আলসারটাকে এক্সিশন করলাম, সাথে 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিলাম।
দেওয়ার পরে যদি আমার লিম্ফ নোড ডিজিপিয়ার করা যায়, দ্যাটস ফাইন। যদি ডিসমেন্ট না করে এবং সেটা যদি কনফিউজিং হয়, সেক্ষেত্রে আমরা এক্সিশন বায়োপসি করব। এই কমন কিন্তু কিছু কিছু জিনিসপত্র সব আনসার, এই তিনটা মেলিগন্যান্ট আনসার ক্ষেত্রেই তোমার ডিসকাশন হবে। আর কথাটা বলতে হবে, ওয়াইড লোকাল এক্সিশন চিকিৎসা কি দিবেন? ওয়াইড লোকাল এক্সিশন ফলোড বাই রিকনস্ট্রাকশন। এই কথাটা অবশ্যই বলতে হবে, কথাটা একদম ফ্যাক্ট কথা, এটা মানতে হবে। তখন আপনাকে টিচার জিজ্ঞেস করবে ওয়াইড লোকাল এক্সিশন বলতে আপনি কি বুঝেন, তখন তো আপনি ওই একই কথা, বেজল সেল হলে 0.5 সেন্টিমিটার ক্লিয়ারেন্স মার্জিন, স্কোমাস সেল কার্সিনোমা হলে 1 সেন্টিমিটার, ম্যালিগন্যান্ট মেলানোমা হলে 2 সেন্টিমিটার। ঠিক আছে, ফলোড বাই আমরা স্যার রিকনস্ট্রাকশন করব। তোমাকে তখন রিকনস্ট্রাকশন নিয়ে কথা বলতে পারে, কিভাবে রিকনস্ট্রাকশন করবা, আগে যে কথাগুলো বলছিলাম সেম কথা এখানে আবার। হ্যাঁ, এই বেজাল সেল কার্সিনোমা এবং স্কোমাস সেল কার্সিনোমা এই দুইটার ক্ষেত্রে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার, স্কোয়ামাস সেল কার্সিনোমাতে লিফ নোড পালপেবল থাকলে কি আমরা রিমুভ করে দিব? ওই যে FNAC করব। লিম্ফ নোডের ম্যানেজমেন্ট আগে যা বলছিলাম, তা আমার একটা পালপেবল লিম্ফ নোড আসছে, আমি লিম্ফ নোডটার এফএনএসি করব। এফএনএসি তে এটা পজিটিভ আসছে ম্যালিগন্যান্সি স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেক্ষেত্রে আমি যখন প্রাইমারি আলসারটা ফেলতেছি, সাথে আমি ব্লক ডিসেকশন করে লিম্ফ নোডটা ফেলে দিচ্ছি। কিন্তু আমার এফএনএসি তে নেগেটিভ আসছে, পজিটিভ আসে নাই, সেক্ষেত্রে আমি 2 সপ্তাহের অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি লিম্ফ নোড ডিজিপিয়ার করে যায়, দ্যাটস ওকে। যদি ডিজিপিয়ার না করে, যদি আমার কনফিউজিং মনে হয়, সেক্ষেত্রে আমি এক্সিশন বায়োপসি করব। ঠিক আছে Yes, স্যার। আর স্যার, কারো কোনো কোয়েশ্চেন? বলেন কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার, লিম্ফ নোড রিমুভাল কে আমরা কেন স্যার ডিসেকশন বলি, এক্সিশন বলি না কেন? ডিসেকশন Dissection বুঝি নাই কথা, বলো মানে নাবিদ। স্যার লিম্ফ নোড ফেলে দেওয়াকে স্যার আমরা ডিসেকশন কেন বলি স্যার? ওয়াই নট এক্সিশন? হ্যাঁ, এক্সিশন, ডিসেকশন এবং এক্সিশন কথাটা বুঝবেন। ডিসেকশন মানে কি, আপনারা আমরা অ্যানাটমিতে কি করে আসছি, সেপারেট করা দুইটা প্লেন। ডিসেকশন, ইন ব্লক ডিসেকশন, ওইখানে যখন আপনি যাবেন, আপনি হয়তো হাতে একটা পাইছেন, কিন্তু যখন আপনি কাটতে যাবেন ওইখানে, তখন দেখবেন আমার একটা গ্রুপ অফ লিম্ফোড একসাথে থাকে, একটা করে থাকে না। আমার কথা কি বুঝতে পারছে? আমার প্রত্যেক এই গ্রুপের সবগুলো লিম্ফোডকে ফেলে দিতে হবে। আমরা মনে করি এক্সিলারি ডিসেকশন করতেছি কার্সিনোমা পেস্টের, আমাকে পুরো এক্সিলাতে যতগুলো গ্রুপ আছে আমরা সব ফেলে দিই, কিছুই রাখি না, ইচ এন্ড এভরিওয়ান। এই জন্য ওই জিনিসটার নাম, যদি আমরা একটা হতো আমরা বলতাম এক্সিশন। আমি কিন্তু পরের বার গিয়ে বলছি এক্সিশন বায়োপসি লিম্ফ নোডের ক্ষেত্রে, যে আমার একটা সিঙ্গেল লিম্ফ নোড পালপেবল ছিল, আমি এফএনএসি করছি, করার পরে আমার এফএনএসি তে নেগেটিভ আসছে, তারপরে আমি 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিয়েছি, কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও আমার এটা ডিসিপিয়ার করে নাই, কিন্তু কনফিউজিং মনে হয়েছে, সেক্ষেত্রে আমি ওই লিম্ফ নোডের এক্সিশন বায়োপসি করছি, ওখানে আমি ব্লক ডিসেকশন করি নাই। কিন্তু যদি আমার প্রথমেই এফএনএসি তে পজিটিভ চলে আসতো, তাহলে আমি ওখানে ব্লক ডিসেকশন করতাম, বিকজ ওই ব্লকে যত ভদ্রলোক লিম্ফ নোড আছে আমি সবাইকে ফেলে দিব, কাউকে রাখবো না। আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? খুঁজে খুঁজে চিরুনি অভিযান। কে বলতেছিল কথা? নাবিদ। নাবিদ, তোমার কোয়েশ্চনের আনসার পাওয়া গেছে? জি স্যার, থ্যাংক ইউ। আর কেউ কোনো কথা বলবে? স্যার বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা তো স্যার আর্লি স্টেজে তো শুধু গ্রোথ নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করব কিভাবে? ডিফারেন্সিয়েট আমরা তো প্রথমেই বলবো যে আমার বেসাল সেল কার্সিনোমা, আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তো স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে। আমি যখন বায়োপসি নিলাম, বায়োপসি নেওয়ার পরে তো আমার কাছে ডিফারেন্সিয়েট হয়ে গেল, ডিফারেন্সিয়েট হয়ে গেল, বায়োপসি আমাকে বলে দিবে না এটা বেসাল সেল কার্সিনোমা তুমি স্কোয়ামাস সেল কার্সিনোমা। জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? ব্লক ডিসেকশন আর ইন ব্লক ডিসেকশনটা আবার একটু বললে ভালো। হ্যাঁ, আসসালাম মিমি, বলেন কি কোয়েশ্চেন? স্যার ব্লক ডিসেকশন এন্ড এন্ড ব্লক ডিসেকশন যেটা, এটা আবার একটু রিপিট করুন। বলবো। হ্যাঁ, ব্লক মানে হচ্ছে আপনারা ব্লকের কাপড় পরেন না, অনেকে ব্লকের কাপড় পরে না, মানে আলাদা আলাদা করে ছাপ্পা মারে যায়, এটা কি বলি আমরা? ব্লকের কাপড় বলি না। ইন ব্লক মানে হচ্ছে একই ব্লকের মধ্যে সবকিছু,
আমি যখন প্রাইমারি আলসারটা একটা অংশ করে ফেললাম আর একটা অংশ করলাম লিম্ফ নোডের জন্য, তো দুইটা আলাদা আলাদা ব্লক হলো না, এই জন্য এই জিনিসটার নাম বলছি ব্লক ডিসেকশন। আর যখন এই প্রাইমারি আলসারের সাথে আমি কন্টিনিউশন রেখে পুরাটা ফেলে দিলাম এই লিম্ফ নোড সহ, এটাকে আমরা বলি ইন ব্লক ডিসেকশন। এটা আপনারা দেখবেন যদি ফটোতে যান, ফটোতে দেখবেন আমরা যখন কার্সিনোমা ব্রেস্ট সার্জারি করি তখন দেখবেন যে আমরা ইন ব্লক ডিসেকশন করি। একসাথে দেখবেন যে ওই ব্রেস্টের সাথে ব্যাক্সিলারি টেইলের সাথে একদম আমরা অ্যাক্সিলারি সব লিম্ফ নোডগুলোতে তুলে নিয়ে চলে আসি। ওখানে আলাদা আলাদা, আবার অনেকে আলাদা আলাদাও করে ব্লক ডিসেকশনও করে কার্সিনোমা ব্রেস্টে, তবে ইন ব্লকটাই বেটার। ম্যাক্সিমাম সময় আপনারা এই এক্সাম্পলটা ওখানে খুব সুন্দর করে দিতে পারেন। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার বলেন। স্যার নরমালি আমরা যদি ম্যালিগন্যান্ট আলসার সাসপেক্ট করি তাহলে তো স্যার আমরা ড্রেইনিং লিম্ফ নোডটা পালপিট করি নরমালি বা Right. রিজিওনাল লিম্ফ নোড, কিন্তু স্যার যদি ম্যালিগন্যান্ট মেলানোমা হয় সেক্ষেত্রে তো স্যার স্কিপ মেটাস্টেসিস হতে পারে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি সেক্ষেত্রে স্যার ডিস্টাল লিম্ফ নোড কিংবা ডিস্টাল মানে ড্রেইনিং অর্গান পালপিট করার কোনো রুল আছে কিনা? এইখানে দেখেন আমার স্কিপ মেটাস্টেসিস, সাপোজ আমার সোল অফ দ্য ফুটে একটা ম্যালিগন্যান্ট মেলানোমা আছে, সে তো আপনার এইখান থেকে সরাসরি মাথাতে চলে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে কি? নাই। সে না হয় আপনাকে পপিটিয়াল গ্রুপটাকে স্কিপ করেছে, বাট সে তো ইমিউনাল লিম্ফ নোডে ধরা পড়বে। ঠিক আছে, এটাকে আমরা বলি স্কিপ লিশন অথবা স্কিপ মেটাস্টেসিস। আর একটা জিনিস এখানে আছে স্যাটেলাইট নডিউল। স্যাটেলাইট নডিউল আছে কিনা সেটা আপনাকে খেয়াল করে নিতে হবে। সেক্ষেত্রে সাধারণত স্কিপ মেটাস্টেসিসটা হয়। স্যাটেলাইট নডিউল না থাকলে সাধারণত স্কিপ মেটাস্টেসিস হয় না। সেক্ষেত্রে আমরা পরবর্তী গ্রুপ অফ লিম্ফ নোড, নেক্সট গ্রুপ অফ লিম্ফ নোডটাকে অবশ্যই আমরা পালপেট করে নেই ম্যালিগন্যান্ট মেলানোমাতে। রিজিওনালটা করলাম প্রথমে, সাপোজ আমার সোল অফ দ্য ফুটে আছে, তার যাওয়ার কথা পপিটিয়াল গ্রুপ অফ লিম্ফ নোডে। পপিটিয়াল গ্রুপ অফ লিম্ফ নোডের সাথে আমি কিন্তু ইমিউনাল গ্রুপ অফ লিম্ফ নোডকে পালপেট করলাম। সর্বোচ্চ আমি যেটা করতে পারি আইলিয়া গ্রুপ অফ লিম্ফ নোড পালপেট করতে পারি, এর বাইরে আমার করার দরকার। স্যার যদি আমরা সোলে বা ফুটে কোনো একটা ম্যালিগন্যান্ট মেলানোমা আলসার সাসপেক্ট করি তাহলে সেক্ষেত্রে কি স্যার আমরা অ্যাবডোমেনটা পালপিট করব? এই যে বললাম আইলিয়া গ্রুপ অফ লিম্ফ নোড পর্যন্ত আমি পালপেট করতে হবে। আইলিয়া গ্রুপ অফ লিম্ফ নোড পালপেট করতে গেলে আমার লোয়ার অ্যাবডোমেন পালপেট করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? তাহলে আমরা এই ম্যালিগন্যান্ট আলসার সম্পর্কে আজকে যতটুকু পড়লাম আমরা একটা প্র্যাকটিস করি বাসায়। তোমরা এমনিতে শর্ট কেসের জন্য কোন বইটা ফলো করো? কোন বই আছে তোমাদের কাছে? লামলি স্যার, লামলি, নরমান ব্রাউজ এগুলো। তোমাদের শর্ট কেসের জন্য তোমরা আরেকটা আমাদের ইন্ডিয়ান বই আছে ভট্টাচার্য, যদিও জিনিসটা এই ভাষায় লেখা, তোমরা সেটাকে দেখতে পারো, ভট্টাচার্যকে দেখতে পারো, বেশ ভালো লেখা আছে বইটা। ঠিক আছে, এস দাসও খারাপ লেখা নাই, এস দাসও ভালো। হ্যাঁ, কিন্তু মিলাই নিতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা বেলিয়ান লাভকেই মোটামুটি স্ট্যান্ডার্ড বুক হিসেবে ধরে নিই আপ টু আন্ডার গ্রাজুয়েট। সুতরাং এই জিনিসগুলা আমরা মিলাই নিব। ঠিক আছে, আর বাসায় তোমরা কি লেখাপড়া করতেছো? কি অবস্থা তোমাদের? নাবিদ
জি স্যার। লেখাপড়া হচ্ছে বাসায় নাকি? জি স্যার, অল্প অল্প হচ্ছে। অল্প অল্প হচ্ছে। তোমাদের কি কোনো নিউজ টিউজ কি কবে নাগাদ খুলতে তুলতে পারে? তোমরা কিছু জানো? কিছু? না স্যার, তেমন কিছু জানায় না। এর একটা নোটিশ দেখলাম আগস্টের, মনে হয় সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য মনে হয় একটা নোটিশ দিয়েছে। নোটিশ দেখলাম সাপ্লিমেন্টারি যাদের আছে আগে এটা নোটিশ দেখলাম। মানে তো এইভাবে যে কতদিন চলবে, ইট ইজ ম্যাটার অফ দ্য কোয়েশ্চেন। এই মোটামুটি তোমাদের হিসাব নিকাশ। আজকে যদি তোমাদের কোয়েশ্চন না থাকে আমরা এখানে শেষ করব, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোয়েশ্চন থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, ঠিক আছে? স্যার মেলিগন্যান্ট মেলানোমার এজটা কেমন হবে? এইটা এজ কোনো স্পেসিফিক কোনো এজ নেই। যদি এজ তার স্পেসিফিক থাকতো তাহলে আমার ওই যে এজের ক্লাসিফিকেশন ছিল, এই অনুযায়ী আলসার আমরা ভাগ করেছি মনে আছে, ওইখানে সেটা চলে আসতো। তার স্পেসিফিক কোনো এজ নেই। হ্যাঁ জি স্যার। বুঝতে পারছো? ওটা দিয়ে এটা মনে রাখবা সবসময়। স্যার, ইন ট্রানজিট লিশনস কি? যে ইন ট্রানজিট লিশনস, ইন ট্রানজিট লিশন, হ্যাঁ ম্যালিগন্যান্ট মেলানোমা, হ্যাঁ বলেন। এটা মানে ইন ট্রানজিট লিশনটা কি স্যার, একটু এক্সপ্লেইন করতে? ওই স্কিপ লিশনটাকেই আমরা অনেকেই ইন ট্রানজিট লিশন বলে। মানে স্কিপ লিশন, স্যাটেলাইট নডিউল, সেন্টিনেল নডিউল এগুলা সাধারণত আমরা পাই এই ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে। এইখানে যে দেখবা যে তোমার যে প্রাইমারি একটা যে সোর্স আছে, এই সোর্সটা ছাড়া সাধারণত তো আমাদের একটা লিঙ্ক থাকে, তাই না? যেমন আমি দেখলাম বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেটা আমার একটা নরমাল একটা আছে, আমি জানি যে এখান থেকে ওইখানে যেতে পারে। হ্যাঁ, আমার রিজিওনাল লিম্ফ নোড তার এটা, এরিয়া ডেরিং লিম্ফ নোডটা এটা এখানেই সর্বোচ্চ যাবে। কিন্তু ওই বেটা যেটা করে মাঝে মাঝে দেখা যায় যে ওই তার রিজিওনাল লিম্ফ নোডটাকে বাইপাস করে সে আরেকটা লিম্ফ নোডে গিয়ে বসে আছে। এটা হলো আমরা বলি স্কেপ লিশন অথবা ইন্টারজেট লিশন। আর স্যাটেলাইট নডিউল, তুমি দেখবা যে তোমার একটা নরমাল একটা যে আলসারটা আছে, এটা আছে, তার সাথে কোনো সম্পর্ক নাই, পাশে দেখবা একটা ছোট ছোট নডিউল আছে, এটাও দেখবা যে মেরুদণ্ডের ইন্টারজেট মানে স্কেপ লিশনের মতোই অনেকটা স্যাটেলাইট নডিউল, দূরে একটা নডিউল বসে আছে, দেখে মনে হচ্ছে যে এটা ওটাকে ফলো করতেছে। স্যাটেলাইট যেভাবে সারা ওয়ার্ল্ডকে ফলো করে, এরকম দেখা যাবে যে ওইটা মনে হচ্ছে ওইটাকে ফলো করতেছে, এই জন্য এটাকে আমরা বলি স্যাটেলাইট নডিউল। থ্যাংক ইউ স্যার। তাহলে সবাই ভালো থাকো, নাকি কোয়েশ্চন আছে কারো? কোয়েশ্চন না থাকলে আমরা আজকে এখানে শেষ করি, কি? ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।